এ কথা বলে দূর থেকে নাগরানী তার জাদু শক্তি প্রয়োগ করে ওই রাক্ষসটির উপর, আর সাথে সাথেই ওই জাদু শক্তির কারণে রাক্ষসটি ছিটকে মাটিতে পড়ে যায়। আহ কে কে আমার উপর এভাবে জাদু শক্তি প্রয়োগ করলো? এই জাদু শক্তির প্রভাবে যে আমার শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না। এই তো আমার জাদু শক্তির কাজ হয়েছে। আমার জাদু শক্তি প্রয়োগ করার কারণে ওই রাক্ষসটি ছটফট করছে। আমি আরো একটিবার আমার জাদু শক্তি প্রয়োগ করব ওই রাক্ষসটির ওপর। কি হলো কি সাধু বাবা, আপনি চুপচাপ আছেন কেন? আপনি আমার কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন? এই শক্তিটা তো আমার পিছু করেছে, আপনি এক্ষুনি শক্তিটাকে ধ্বংস করে দিন, না হলে শক্তিটা আমার বড় কোনো ক্ষতি করে দেবে। আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না আপনি এভাবে হাসছেন বা কেন? রাজকুমার, তোমাকে আমি কি বলেছিলাম? তুমি অভাগে যেদিকে গিয়েছে সেদিকে তুমি যাবে না। এমনকি অভাগীয় নীল সরোবর থেকে নীল পদ্ম তুলে না আনা পর্যন্ত, ওর সাথে দেখা পর্যন্ত করবে না। তারপরও কেন কেন তুমি আমার আদেশ অমান্য করে অভাগীর সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলে, বলতে পারো? আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমি বুঝতে পারিনি। আসলে অভাগীর জন্য আমার যে বড্ড চিন্তা হচ্ছিল, আমার ভয় হচ্ছিল ওকে নিয়ে। আমার মনে হচ্ছিল যে আমার জন্য হয়তো বা অভাগীর বড় কোনো ক্ষতি হয়ে যেতে চলেছে, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার জন্য যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি চিরকাল নিজের কাছে দোষী হয়ে থাকব। আর এভাবে দোষী হয়ে বাঁচার থেকে পাখি হয়ে বেঁচে থাকা অনেক ভালো। আর তাই তো আমি অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। রাজকুমার, আমি তখন থেকে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে অভাগী একজন নিষ্পাপ কন্যা, আর ও যেহেতু তোমার এত বড় কাজের দায়িত্ব নিয়েছে, তাহলে অবশ্যই সব বিপদকে মোকাবেলা করে ও ওই নীল সরোবর অবধি পৌঁছে যাবে। আর খুব সহজে ওই নীল সরোবর থেকে নীল পদ্ম তুলে এনে আমার এখানে হাজির হবে। ওর কোনো ক্ষতি হবে না, বিধাতা ওকে রক্ষা করবে। সত্যি সত্যি বলছেন সাধু বাবা, আমার অভাগীর কোনো ক্ষতি হবে না? আর যদি আমার অভাগীর কোনো ক্ষতি হয় তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলুন? আমার কথার উপর বিশ্বাস রাখতে পারো রাজকুমার, অভাগীর কোনো ক্ষতি হবে না। অভাগী ফিরে আসবে। কিন্তু তুমি হঠাৎ অভাগীর বেঁচে থাকা নিয়ে কেন কথা বলছো আমি বুঝতে পারছি না। তার মানে কি রাজকুমার, তুমি অভাগীকে ভালোবাসো? সাধু বাবা, আপনার কাছ থেকে আমি কখনো কোনো জিনিস লুকাইনি, আর আজও লুকাবো না। আমি যেদিন অভাগীকে প্রথম দেখেছি ওর প্রেমে পড়ে গিয়েছি। তবে সাধু বাবা, এখন আপনি জাদু শক্তিটার কোনো একটা ব্যবস্থা করুন। তুমি চিন্তা করো না, এই জাদু শক্তি আমার পাঠানো। এই জাদু শক্তি পাঠিয়ে আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে এনেছি রাজকুমার। ওদিকে তন্ত্রবুড়ি তার যজ্ঞ শেষ করে উঠে দাঁড়ায়। এ কে দিদি, তোমার যজ্ঞ সম্পন্ন হয়েছে আজ এত তাড়াতাড়ি? তুমি তো যখন যজ্ঞ করো তখন দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যায়, তাও তোমার যজ্ঞ সম্পন্ন হয় না। কিন্তু কিন্তু আজ এত তাড়াতাড়ি তোমার যজ্ঞ কি করে শেষ হলো বলো তো দেখিনি? আমার যজ্ঞ আমি ইচ্ছে করে সম্পন্ন করেছি কানি বুড়ি, কারণ এখন আমার বিশেষ একটি কাজ আছে। আমি এক্ষুনি সেই কাজে যেতে চাই। আর হ্যাঁ, আমি চাই এখন থেকে সারাক্ষণ এই মোড়ল গিন্নির মূর্তির উপর নজর রাখবি তুই। কোনোভাবে এই মূর্তিটাকে চোখের আড়াল হতে দিবি না। আর আমি এখন যাচ্ছি ওই 7 ঘোড়া মোহর উদ্ধারের জন্য। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি ফিরেও আসবো ওই 7 ঘোড়া মোহর নিয়ে। কি বলছো কি দিদি, তুমি এক্ষুনি ওই 7 ঘোড়া মোহর আনতে যাচ্ছ? আর তাছাড়া তুমি তো জানো যে ওই 7 ঘোড়া মোহর কোথায় আছে। তাহলে তাহলে তো আর কোনো কষ্ট থাকবে না। আমরা খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, ওই 7 ঘোড়া মোহর আমাদের
হাতের মুঠোয় নিয়ে আসতেই হবে। আর তার জন্য আমাকে ওই রামুর বউয়ের কথা মতো ওই গুহার মধ্যে যেতে হবে। আর আমার বিশ্বাস ওখানে গেলে সত্যি সত্যি আমি ওই 7 গড়া মোহর মুহূর্তের মধ্যেই হাতের মুঠোয় পেয়ে যাব। তখন আর আমায় পায় কে? ঠিক আছে দিদি, তাহলে আর দেরি করো না, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। আর আমি সব সময় ওই মোড়ল গিন্নির মূর্তিটার উপর নজর রাখবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এমনিতেই বড্ড দেরি হয়ে গেছে, আর আমি দেরি করতে চাই না। আমি ওই 7 গড়া মোহর নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এ কথা বলে তন্ত্রপুরী অদৃশ্য হয়ে যায়। যাক, ভালোই হয়েছে, দিদি তাহলে আগে ওখানে চলে যেতে পারবে, কারণ দিদিকে তো আর কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হবে না। ও নিজের শক্তির মাধ্যমে নিজেকে যখন তখন অদৃশ্য করতে পারে, আর যেখানে খুশি সেখানে যেতেও পারে। আর ওই 7 গড়া মোহর আমাদের হওয়ার পথে আর কোনো বাধা নেই। আর ওই মোড়ল গিন্নি, সে কিনা নিজের লোভের জন্য এত বড় শাস্তি পেল। সে যদি এতটা লোভ না করত, তাহলে ওই মোহরের অর্ধেকটা দিদিকে দিয়ে বাকি অর্ধেকটা নিজে নিজে নিয়ে নিতে পারতো। বেচারি এখন অন্তত কিছুই পেল না সে, ওর জন্য সত্যি বড্ড কষ্ট হয়। যাই হোক, এত কষ্ট পেয়ে আর লাভ কি? আমার দিদি যেটাতে খুশি থাকবে, আমি সেটাতেই খুশি। কি বাবা, তুমি তো কখনো আমার ঘরে আসো না। আসলে মা, তুই তো বড় হয়েছিস, আর তাই যখন তখন তোর ঘরে আমি আসি না মা। কিন্তু মা, একটা দরকারে আমি তোর কাছে এসেছি। কেন বাবা, কি দরকারে এসেছো বলো আমাকে। আসলে মা, সেই সকাল থেকে আমি তোর মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম হয়তো আশেপাশে কোথাও গিয়েছে কোনো কাজে, তাই আমি কাজে গিয়েছিলাম। কিন্তু কাজ থেকে ফিরেও তোর মায়ের কোনো খবর পাচ্ছি না। কোথায় গিয়েছে তোর মা? তুই কি কিছু জানিস মা? তোকে কিছু বলে গিয়েছে? কি বলছো কি? মা সকাল থেকে বাড়িতে নেই, কিন্তু আমি তো জানি মা বাড়িতেই আছে। আর তাছাড়া আমাকে কিছু তো সে বলেও যায়নি। সকাল সকাল বাবা, আসলে আমার শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই আমি ঘরের মধ্যেই ছিলাম, একটুও বাইরে বের হইনি। আর তাছাড়া মা তো এতটা সময় কোথাও গিয়ে থাকে না। কি বলছিস কি মা? তাহলে তুই জানিস না যে তোর মা কোথায় গেছে? এখন তুই আমাকে আরো বেশি চিন্তায় ফেলে দিলি মা। এখন কোথায় গিয়ে খুঁজবো তোর মাকে বলতো? বাবা, তুমি শুধু শুধু মাকে নিয়ে এত চিন্তা করছো। মা হয়তো বা আশেপাশে কোথাও গিয়েছে, গ্রামের মধ্যে কারোর বাড়িতে যেতেই পারে, তাই না? আর তাই হয়তো বা আজ তোমাকে বলে যেতে ভুলে গিয়েছে। তা তুমি এত চিন্তা করো না তো, সবে তো দুপুর হয়েছে, বিকেল বেলা দেখো মা ঠিকই বাড়িতে ফিরে আসবে। তুই যাই বলিস না কেন মা, আমার কাছে না ব্যাপারটা মোটেও সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে পড়েছে তোর মা। কি যে বলো না বাবা, মায়ের হঠাৎ করে বিপদ হতে যাবে কেন বলো তো? তাছাড়া মায়ের যদি কোনো বিপদ আপদ হতো, তাহলে তাহলে সেটা তো আমরা জানতেই পারতাম। তুমি শুধু শুধু এত চিন্তা করো না, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। আসলে তোমার ক্ষুধা পেয়েছে, এজন্যই তো এত কিছু ভাবছো। যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মারে, আমি যে তোকে কি করে বোঝাবো? আমার মনের মধ্যে যে আজ বড্ড কুকাইতে শুরু করেছে, কিছুতেই যে মনটাকে স্থির করতে পারছি না রে মা। ওদিকে অভাগী বুঝে উঠতে পারে না যে কি করে এই রাক্ষসটা এভাবে মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে গেল। এটা কি হলো? কিছুতেই তো কিছুই বুঝতে পারলাম না, কি করে ওই রাক্ষসটা এভাবে মারা গেল। আর তাছাড়া আমি দেখলাম যে ওদিক থেকে একটা জাদু শক্তি এসে এই রাক্ষসটার শরীর স্পর্শ করলো, আর তারপর ওই রাক্ষসটা ছটফট করতে শুরু করলো। কিছুক্ষণ আবারও ওই একই জাদু শক্তি রাক্ষসটার শরীর স্পর্শ করলো, আর সাথে সাথে রাক্ষসটা মুহূর্তের মধ্যেই মারা গেল আর মাটির সাথে মিশে গেল। কিন্তু এই জাদু শক্তিটা কে উৎপন্ন করলো? আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কে কে আমার এত বড় বিপদ থেকে রক্ষা করলো, আমাকে সাহায্য করলো? সত্যি সত্যি আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। সে যদি আমাকে সাহায্য না করতো, তাহলে আমি রাক্ষসটার পেটে চলে যেতাম এতক্ষণে।
এই রাক্ষসটা মুহূর্তের মধ্যেই আমাকে খেয়ে ফেলতো। শোনো, তুমি যেই হও না কেন আর আমাকে যেই সাহায্য করো না কেন, আমি তোমার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি তো, আমার মেয়েটাকে এভাবে কে সাহায্য করলো কিছুই তো বুঝতে পারছি না। আশেপাশে কোনো জাদুকর বা কোনো মানুষজন কাউকে দেখতে পাচ্ছি নে। শুধুমাত্র দেখলাম একটা জাদু শক্তি এসে ওই ওই রাক্ষসটাকে শেষ করে দিল। না না না, ব্যাপারটা সত্যি আমার কাছে বড় অদ্ভুত লাগছে। কে কে অজানা লোক যে আমার অভাগীকে এভাবে রাক্ষসের হাত থেকে রক্ষে করলো। আমি জানি অভাগী, তুমি বুঝতে পারছো না যে কে তোমাকে সাহায্য করেছে। আর আমি নিজে থেকে তো এই সাপরূপে তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না। তবে আমি চেয়েছিলাম মনুষ্য রূপ ধারণ করতে আর তোমার সামনে গিয়েও দাঁড়াতে। তবে আমি সেটাতে যে ব্যর্থ হয়েছি, কারণ আমি নিজে চেষ্টা করেছিলাম নাগিন রূপ থেকে মনুষ্য রূপ ধারণ করার, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমি একটা বিশেষ ব্রত পালন করছি। আর এই ব্রত পালন চলাকালীন আমি কিছুতে মানুষের রূপ ধরতে পারবো না। তাহলে আমার ব্রতটা যে ভেঙে যাবে। আর আমি তো এই ব্রতটা করছি শুধুমাত্র আমার স্বামীকে শান্তি দেওয়ার জন্য। তবে আর খুব বেশি একটা দেরি নেই এই ব্রত পালন করতে। এই ব্রত সম্পন্ন হলেই আমি মনুষ্য রূপে তোমার সামনে এসে হাজির হব। আর তাছাড়া এখন এই অবস্থায় তুমি যেখানে যে বিপদেই পড়ো না কেন, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে ঠিক ততটুকু। এখন এখন তুমি বিপদ মুক্ত, আর তাই আমি বরং তোমার থেকে আড়ালেই থাকি। তবে সব সময় আমি তোমার দিকে খেয়াল রাখবো অভাগী, তোমার কোনো চিন্তা নেই। এ কথা বলে নাগিনীটি সেখান থেকে চলে যায়। কি হলো? মনে হলো একটা সাপকে চলে যেতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তার মানে এখানে ওই সাপটা এতক্ষণ দাঁড়িয়ে ছিল, কিন্তু ওই সাপটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল? ও তো আমার অভাগীর কোনো ক্ষতি করেনি। তাছাড়া ওই সাপটি আমার অভাগীকে আবার কোনোভাবে সাহায্য করলো না তো। আমি শুনেছি নাগ নাগিনীরা নিজেরাই জাদু শক্তি তৈরি করতে পারে। তাহলে কি এই নাগিনীটাই আমার অভাগীকে সাহায্য করেছে? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। আমাকে সব সত্যিটা জানতে হবে। আমি বরং এই সাপটাকে একটু পিছু করে এগিয়ে দেখি। এ কথা বলে রামুর বহুরূপী তোতা পাখি সেই সাপটির পিছু পিছু এগিয়ে যেতে থাকে। ওদিকে রানী রাজাকে অনেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে রাজাকে খুঁজে পায় না। এ কি, মহারাজ এই অল্প সময়ের মধ্যে কোথায় গেল? ওনাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। উনি তো কিছুক্ষণ আগে আমার ঘর থেকে বেরিয়ে এলো, আর এই সময়ের মধ্যে আবার কোথায় চলে গেল উনি? এত তাড়াতাড়ি তো ওনার অন্য কোথাও যাওয়ার কথা নয়। না না না, উনি মনে হয় রাজপ্রাসাদের আশেপাশে কোথাও একটা আছে। আমাকে আমাকে ওনাকে খুঁজতে হবে আর ওনার সাথে কথা বলতে হবে, কারণ উনি তো কোনো কথা আমাকে সম্পূর্ণরূপে না বলেই বেরিয়ে গেল। এ কথা বলে রানী এদিক ওদিক রাজাকে অনেক খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে রাজাকে খুঁজে পায় না। না না না, মহারাজ তো এদিকেও নেই। তাহলে কোথায় গেল? আর তাছাড়া উনি তো এই সময় রাজপ্রাসাদের বাইরে কোথাও যায় না। আর তাছাড়া ওনাকে আমার এখন প্রয়োজন, কারণ আমার কুমারের জন্য যে আমার মনটার মধ্যে অস্থির অস্থির করছে। আর তাই তার কাছ থেকে ছাড়া আমি কোনোভাবেই আমার কুমারের কোনো খোঁজে জানতে পারবো না। তাহলে কি কি করব এখন আমি? তখনই মহারানী দেখতে পায় যে সেই প্রহরীটি তার দিকে এগিয়ে আসছে। ওই তো
ওই তো ওই প্রহরীটি আমার দিকেই আসছে মনে হচ্ছে। আর ওই প্রহরী তো এতক্ষণে মহারাজের সাথেই ছিল, তার মানে এই প্রহরীটা সবকিছু জানে। হ্যাঁ হ্যাঁ, ভালোই হলো, এক্ষুনি আমাকে ওই প্রহরীর কাছে গিয়ে ওই প্রহরীর কাছ থেকে সব কিছু জানতে হবে। আমার মনে হয় ওর কাছ থেকে আমি সব কিছু জানতে পারবো। এ কি করছি আমি? সেই তখন থেকে আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি। না না না, এখানে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবো না। আমাকে চলতে হবে, আর যে করেই হোক ওই নীল সরোবরে পৌঁছতে হবে। আর তাছাড়া আমার কেন জানি না মনে হচ্ছে আমি চলতে চলতে হয়তো বা ওই নীল সরোবরের খুব কাছাকাছি চলে এসেছি, আর তাই খুব বেশি সময় লাগবে না আমার ওই নীল সরোবরে পৌঁছে যেতে। আমি এক কাজ করি, আমি বরং তাড়াতাড়ি করে আবার চলতে থাকি। এ কথা বলে অভাগী আবার চলতে থাকে, আর চলতে চলতে হঠাৎ করে সে এক বিশাল নদী দেখতে পায়। এই তো আমি সেই বিশাল নদীকে দেখতে পাচ্ছি, কিন্তু এই নদীতে তো কোনো নৌকাই দেখতে পাচ্ছি না যে আমি এই নদীটা পার করে ওপারে যাব। কিন্তু আমাকে তো এই নদীটা পার করে ওপারে যেতেই হবে। তবে আমি তো সাঁতারও জানি না যে সাঁতরে নদীটা পার হব। আর এই নদীটা তো দেখছি বেশ বড়, কি করব তাহলে এখন আমি? আর তাছাড়া সাধু বাবা আমাকে বলেছিল এই বিরাট নদী পার হওয়ার পরে নাকি আমি ওই নীল সরোবরে পৌঁছে যেতে পারবো। তাহলে কি এটাই সেই নদী? হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো বা। তাহলে এটাই যদি সেই নদী হয়ে থাকে, তাহলে আমার আর খুব বেশি সময় লাগবে না ওই নীল সরোবরে পৌঁছতে। এটাকে যে করেই হোক আমাকে পার হতেই হবে। আর তাছাড়া আমার হাতেও তো খুব একটা সময় নেই, তাহলে আমি কি করে এই নদীটা পার হব? বন্ধুরা, তাহলে কি উপায়ে অভাগী সেই নদী পার হবে সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।